আমন্ত্রণ দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। দীর্ঘ সময় বসে কোনো কাজ করছেন, হঠাৎ করে উঠে দাঁড়াতে গিয়ে তীব্র মাথা ঘোরানো অনুভূত হচ্ছে, অথবা চিত হয়ে শুয়ে আছেন, পাশ ফিরতে গিয়ে মাথা ঘোরাচ্ছে। সারা রাত ঘুমালেন, ঘুম থেকে উঠে দাঁড়াতে গিয়েই আপনি খেয়াল করছেন আপনার এত মাথা ঘোরাচ্ছে যে আপনি মুভমেন্ট করতে পারছেন না। এ ধরনের রোগীদের ক্ষেত্রে আমাদের আজকের আয়োজনটি। আজ আমরা কথা বলবো মাথা ঘোরা অর্থাৎ ভার্টিগো নিয়ে, এবং কী কারণে ভার্টিগো হয়ে থাকে, কারাই বা আক্রান্তের ঝুঁকিতে, এবং ভার্টিগো হলে জীবনযাপনে কতটুকু পরিবর্তন আনা জরুরি, এবং এক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা কতটুকু। দর্শক, আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। স্যার, মাথা ঘোরা মানে প্রত্যেকটি মানুষ তার জীবদ্দশায় কোনো না কোনো সময় কিন্তু মাথা ঘোরা ভোগেন। এইটি একটি ব্যাধি নাকি সাধারণ কোনো জটিলতা? শুরুতেই জানবো যে ভার্টিগো বা মাথা ঘোরানো বলতে আমরা কি বুঝি? মাথা ঘোরা আমাদেরকে মনে হয় যে মাথাটা এরকম ঘুরে গেল, কিন্তু আসলে মাথা ঘোরে না। কি হয়, আমরা ফিলিংস হয় চারপাশে যা আছে ঘুরে যাচ্ছে। যেমন কোনো পেশেন্ট আমাদের প্র্যাকটিসে আসলে বলে যে আমি তো চিত হয়ে শুয়েছিলাম, ভালোই ছিলাম, হঠাৎ কাত হতে গিয়ে মনে হলো সমস্ত পৃথিবীটা যেন ঘুরছে, চোখ বন্ধ করে আছে কিন্তু তারপরেও ঘুরছে, ধরে আসি খাট জোরে জোরে ঘুরছে। আসলে এটা আমরা যে মাথা ঘোরার কথা বলি, বা একজন ফিজিওথেরাপি চিকিৎসক মাথা ঘোরার যে চিকিৎসা করে, এর উৎপত্তিটা সাধারণত দ্য মেইন উৎপত্তি হলো ইন্টারনাল, মানে কানের মধ্যে থেকে। এই কানের মধ্যে কিছু ক্রিস্টাল আছে যেটা যে কোনো কারণেই ডিজঅর্ডার হয়ে যায়। আচ্ছা। আবার কারো কারো ব্যথা হয় ঘাড় থেকে, ঘাড়ে প্রবলেম হলে তার কষ্ট হয়। কারো কারো আপনার কানে শোনা এবং ভোবও যদি কানের মধ্যে হয়, সেখান থেকেও মাথা ঘোরে। এখানে ভেস্টিবুলার নার্ভের প্রবলেম হলেও মাথা ঘোরে। আরেকটি মাথা ঘোরার অন্যতম কারণ হলো আমরা বলি হুইপ্লাস ইনজুরি। ইজ ভেরি কমন। এটা সবচেয়ে অনেক বেশি কমন ইউরোপ আমেরিকাতে এই শব্দটা, কিন্তু আমাদের দেশে হয়, কিন্তু আমরা এর সঙ্গে অত পরিচিত নই। কারণ হলো যে ওই রকম বাম্প আমাদের দেশে খুব কম, বাট আমাদের দেশে হয়। কখন হয়, আপনি রিকশায় যাচ্ছেন, আনমনা বসে আছেন, রিকশায় যাচ্ছেন, কোনো একটা পেছন থেকে অনেক সময় আর একটা রিকশা এসে আপনাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে এটা ফোর্সফুলি নেকটা সামনে যায়, আবার পেছনে চলে আসে। আচ্ছা, এটাকে আমরা বলি হুইপ্লাস ইনজুরি। এতে আপনার সার্ভাইকাল রিজনে প্রবলেম হয়। সার্ভাইকাল রিজনে প্রবলেম হলে এখানে সার্কুলেশনের প্রবলেম হয়, তখন মাথা ঘোরে। এই কারণগুলো আমরা আমাদের যে দৈনন্দিন প্র্যাকটিস করি, রুগী দেখি, এগুলোতে আমরা দেখতে পাই যে এই সমস্ত কথাবার্তা রুগীরা এসে বলে। তার মানে নানাবিধ কারণে একজন ব্যক্তির মাথা ঘোরা হতে পারে। আমরা এটাকে আমরা একটি রোগের বহিঃপ্রকাশ হিসেবে চিন্তা করতে পারি, যে মাথা ঘোরাচ্ছে, এটাকে অবহেলা করার কিছু নেই, এটি বড় কোনো রোগের বহিঃপ্রকাশ। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা তো এই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি না। তাৎক্ষণিক কিছুক্ষণ শুয়ে থাকছি বা একটু রেস্ট নিচ্ছি, তার পরবর্তীতে আবার ভুলে যাচ্ছি যে আমাদের এই সমস্যাটি হয়েছিল। স্যার, এই কারণে একটি প্রশ্ন চলেই আসে যে মাথা ঘোরার সাথে দীর্ঘমেয়াদী কোনো জটিলতার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা? অবশ্যই। কারণ হলো আপনার যখন এই যে মাথা ঘুরবে, আপনার নানাবিধ জটিলতা সৃষ্টি হবে। প্রথম হলো, আমি আপনাকে একটু উদাহরণ দেই। একটা সময় একটা ইয়াং ছেলে, তার বয়স হবে অ্যারাউন্ড 33, সে ব্যাংকে কাজ করত। সে মাথা ঘোরে এ কারণে তাকে তার চাকরি ছেড়ে দিতে হয়েছে, কিন্তু সে রেহাই পাচ্ছে না। আচ্ছা। সে এসে বলল যে আমি গত 5 বছর যাবত ওষুধ খাচ্ছি, কিন্তু আমার কোনো চেঞ্জ হচ্ছে না।
এরকম অনেক রুগী আমাদেরকে বলে যে এরকম চেঞ্জ হয় না, কিন্তু যখন আমরা এক্সারসাইজ করি, যেমন অনেক দিন ওষুধ খাচ্ছি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, হঠাৎ দেখলাম যে আমার মোবাইলে আসলো মাথা ঘোরার কয়েকটি এক্সারসাইজ, আচ্ছা আচ্ছা, তখন ওটা দেখে আমি এক্সারসাইজ শুরু করলাম এবং এক্সারসাইজ করে দেখলাম আগের চেয়ে তো একটু বেটার, ওষুধ খেয়ে যেটা হচ্ছিল সেটার চেয়ে আমি এখন একটা বেটার। আর আমি বা আমার টিম সদস্য আমরা যখন ওই রুগীকে দেখি তার অ্যাসেসমেন্ট করে, আপনি একটু মনে রাখতে হবে যে আমরা প্রতিটি রুগী অ্যাসেসমেন্ট ছাড়া দেখি না, আমরা অ্যাসেসমেন্ট করে যখন দেখি তখন পার্টিকুলারলি রাইট এক্সারসাইজটাই আমরা তাকে বলি এবং এই এক্সারসাইজগুলো যখন রুগী করতে থাকে তখন আল্লাহ তাআলা তাকে অনেক উপকার দেয়, অনেক ভালো বোধ করে। এবং আমার মনে পড়ে না যে আমার প্র্যাকটিসে মাথা ঘোরা, স্পেশালি যে কারণগুলোর কথা বললাম, এই কারণের জন্য যাদের মাথা ঘোরা নিয়ে এসছেন তারা ভালো হয় নাই এরকম কেউ রিপোর্ট করে নাই। আচ্ছা, সুতরাং মানে মাথা ঘোরার সাথে এক্সারসাইজের একটি সম্পর্ক রয়েছে। মাস্ট কেন, যে আপনার ইন্টারনাল ইয়ারের মধ্যে আপনার কি হয়, ক্রিস্টালের যে অর্ডার থাকে ওইটা ডিজঅর্ডার হয় কোনো না কোনো কারণে, তা আপনি যখন ওই আবার ইন অর্ডারে নিয়ে আসেন এটার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে। ধরুন আমরা একটা এক্সারসাইজ করি যেটাকে বলা হয় অ্যাপ্লিস ম্যানিউভার। অ্যাপ্লি বলে একজন চিকিৎসক, সে এটাকে তৈরি করেছেন, তো তার এই এক্সারসাইজগুলো এক্সেলেন্ট। এই এক্সারসাইজগুলোতে রোগী খুব ভালো বোধ করে। আপনাকে আমি শেষে একটা কারণের কথা বলছিলাম, উইপ্লাস ইনজুরি। একদমই। তো উইপ্লাস ইনজুরি যদি হয় তাহলে আপনি এক্সারসাইজের বিকল্প তো কিছু নাই। উইপ্লাস ইনজুরি হলে আপনার জয়েন্ট প্রবলেম হবে, উইপ্লাস ইনজুরি আপনার মাসেল প্রবলেম হবে, লিগামেন্ট প্রবলেম হবে, আপনার মোবিলিটি প্রবলেম হবে, উইকনেস ডেভেলপ করবে এবং নিউট্রিশন পাবে না ওখানের স্ট্রাকচারগুলো। এই নিউট্রিশন আপনাকে ওখানে দিতে হলে এক্সারসাইজ। এবং এই এক্সারসাইজ শেখার জন্য বা জানার জন্য কোন এক্সারসাইজটা কার্যকর এটা জানার জন্য অবশ্যই ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের কাছে যখন আসে স্যার, এটাকে তো আগে ফাইন্ড আউট করা প্রয়োজন যে কজটা কী কী কারণে আসলে মাথা ঘোরা হচ্ছে, কারণ কয়েকটি ডিজিজ এখানে চলে আসে আপনি বলছিলেন। সেক্ষেত্রে কি বিশেষ করে পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন নাকি তার এই এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স এবং তার হিস্ট্রি শুনে আপনি বুঝে যান? এটা নির্ভর করে, যেমন আপনার যদি উইপ্লাস ইনজুরি হয় এবং নেক মুভমেন্ট একদমই নাই বললেই চলে, উপরে নিচে নিতে পারছেন না, একটু মুভ করতে গেলে আপনার নেক মাসেলের প্রবলেম হয়, তখন আমাদের দেখা দরকার যে নেক মাসেল ইনজুরি আছে কিনা, লিগামেন্ট ইনজুরি আছে কিনা, ওখানে জয়েন্টের কোনো প্রবলেম আছে কিনা, বিশেষ করে ফ্যাসের জয়েন্টে কোনো অসুবিধা আছে কিনা। ফ্যাসের জয়েন্ট ইজ ওয়ান অফ দ্য কালপ্রিট, সে এই সমস্ত কষ্ট তৈরি করে। তার জন্য আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আর যদি উইপ্লাস ইনজুরির হিস্ট্রি না থাকে, শুধু আপনার হিস্ট্রি হলে যে আমি শুয়েছিলাম করে মাথা ঘুরছে, সেখানে তো আমি কোনো পরীক্ষা করে না এক্সেপ্ট ফিজিক্যাল এক্সামিনেশন। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনার চোখের আই বলের মুভমেন্ট আমরা দেখি, আপনার নেক মুভমেন্ট আমরা দেখি, বিভিন্ন কিছু দেখে আমরা তখন তার চিকিৎসাটা শুরু করি। মানে আমরা তো বিভিন্ন রোগের কথা জানলাম স্যার, কান ভব করে, কানে ব্যথা, ঘাড় ব্যথা বা হুইপ্লাস ইনজুরি, স্যার সব ক্ষেত্রে নিশ্চয়ই ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে। এবং প্রত্যেকটি ডিজিজের ক্ষেত্রেই কি ওই এক্সারসাইজগুলো করলে মাথা ঘোরা কমে যাওয়ার সম্ভাবনা কতটুকু? কেউ বলেনি মাথা ঘোরা এখনো আছে। আমি এবং আমার টিম সদস্য আমরা যে চিকিৎসাগুলো করি, স্পেশালি এক্সারসাইজ মাথা ঘোরার জন্যে, এই ধরনের রোগীরা সাধারণত বলে না আজ পর্যন্ত মাথা ঘোরা আছে, বাট অধিকাংশ রোগীরা 3rd থেকে 4th ট্রিটমেন্টে বলে আমার আর মাথা এখন ঘোরে না। যাদের দীর্ঘদিন ধরে মাথা ঘোরার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের কাছে যখন যাবে বা আপনাদের শরণাপন্ন যখন হয়ে থাকে, স্যার এক্সারসাইজগুলো কি কি ধরনের হতে পারে? প্রতিটি এক্সারসাইজ হয় তার অ্যাসেসমেন্টের উপরে, প্রতিটি এক্সারসাইজ হয় যখন তার কাছ থেকে আমরা হিস্ট্রি নেই তার কজের উপরে, প্রতিটি এক্সারসাইজ নির্ভর করে ওই লোকটার কাজের উপরে, প্রতিটি এক্সারসাইজ নির্ভর করে তার কিছু কিছু খাদ্যের উপরে, প্রতিটি এক্সারসাইজ নির্ভর করে তার জীবনযাত্রার উপরে। যেমন ধরেন একটি লোক,
সে সারা দিন সামনে ঝুঁকে কাজ করে, কম্পিউটারে কাজ করে, টেক্সট করে, তাহলে সবসময় তার পজিশনটা থাকছে এভাবে, তখন তাকে আমরা এটাকে চেঞ্জ করে নর্মাল পোস্টারে নিয়ে আসি। তো নর্মাল পোস্টারের মধ্যে একটা হলো যে আপনার চিন থাকবে এরকম, আপনার শোল্ডার থাকবে এরকম, আপনার আপার ডরসাল কাইফোসিস যেন না থাকে, এবং আপনার ইরেক্ট পোস্টার থাকবে। আপনি যদি কম্পিউটারে কাজ করেন, আপনার আই লেভেল অ্যান্ড কম্পিউটারের মনিটর এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে তার জন্য আমরা যদি ওই ধরনের অকুপেশনের কোনো লোক আসে, আমরা তাকে প্রথম পোস্টারাল ট্রেনিংটা করে তার এই জিনিসগুলো অ্যাডজাস্ট করে দেন উই গো ফর দ্য এক্সারসাইজ। এক্সারসাইজের আগে মাথা ঘোরার প্রতিটি রুগীকে আমি যেটা বলি সেটা হলো যে আপনি ঘুম থেকে বা বিছানা থেকে যখন উঠবেন তখন আপনি অবশ্যই একটু কাত হন, এবং আপনি কাউকে বলেন আপনাকে ধরে ওঠাতে, এবং আপনি যখন ওঠেন তখন আপনার নাক এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে গেলে আপনার নাকটাকে যদি আপনার ওই সিলিংয়ের সঙ্গে রোপের সাথে আপনার এই পজিশনে রাখেন এবং আপনাকে কেউ ধরে উঠায়, আপনি না উঠে, তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। আচ্ছা, মানে আপনি উঠতে গেলে একটু অন্যরকম পোস্টারাল চেঞ্জ হয়, সেই জন্য আপনাকে যেন সে পিছনে সাপোর্ট দিয়ে উঠায় বসায় দেয়। বসার পরেও আপনি এভাবে থাকেন অ্যারাউন্ড 20 সেকেন্ডস, তারপর আপনি চেঞ্জ করেন। বাহ। আপনি এখন আর এক কাতে শুবেন, এখন ছিলেন আপনি ডান কাতে, এখন বাম কাতে শুবেন। বাম কাতে শোয়ার জন্য আপনি আপনার যে নেকটাকে ঘুরে আপনি উপরের দিকে তাকালেন, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, তারপর আপনি শুয়ে পড়লেন, কিন্তু আপনাকে কেউ সাপোর্ট দিয়ে শোয়াবে একটা বালিশের উপরে, আপনি নিজে শুবেন না। এরকম বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি, বাট 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই ভিতরের ক্রিস্টালগুলো রিঅ্যারেঞ্জমেন্ট হয়, আচ্ছা, যার জন্য আমরা ওই লেভেলে রাখি। এই হলো এক ধরনের এক্সারসাইজ। আচ্ছা, এখন ওই লোকটার যদি নেকে অনেক ব্যথা আছে তাহলে তার একরকম হবে। কেউ কেউ এসে বলে আমার কানের মধ্যে ভোবো শোষো করে, আবার আমি একটু কমও শুনি, তাদের জন্যে এই এক্সারসাইজের সাথে সাথে আমরা সল্টি খাবার খেতে বারণ করেন। যেমন আপনি চিপস খাবেন না, আপনি প্লেটে খাবার যখন খান তখন এক্সট্রা সল্ট ব্যবহার করবেন না, আপনি যে সমস্ত খাবারে সল্টি আছে, সল্টি বিস্কিট আছে, সেগুলো খাবেন না, তাতে দ্রুত রিকভারি হয়। এক্সারসাইজ প্লাস পোস্টার প্লাস খাবার, দেখা যায় যে তার রিকভারিটা অনেক বেশি। এরপরে যদি আমরা চলে যাই যে তার অর্থাৎ উইপ্লাস ইনজুরি হলো, উইপ্লাস ইনজুরি খুব কষ্টের। উইপ্লাস ইনজুরি হলে আমরা তার অ্যাসেসমেন্ট করে দেখি যে তার নেক মুভমেন্ট কতটুকুনো আছে। এখন আমরা 45 ডিগ্রি করতে গেছি, উনি বলে আমি পারি না, এই আছে বলে আমি তার ঘোরাতে পারে না, উনি সম্পূর্ণ শরীরটাকে ঘোরায় ফেলে, নেকটা 45 নিতে পারে না। এই জন্য ওই নেকে 45 আনার জন্যে তার প্রথমে নেক মাসেলগুলো তার কী অবস্থা আছে ওগুলো দেখে নিই, তার জয়েন্টের ব্যথা আছে কিনা দেখে নিই, তার ওখানে আশেপাশে লিগামেন্টগুলোতে ব্যথা আছে কিনা সেগুলো দেখে বের করে আমরা আমাদের ফিজিওথেরাপি চিকিৎসাগুলো করে নিই। আচ্ছা, সেক্ষেত্রে যদি অল্প দিনের ব্যথা হয় আইস খুব ভালো কাজ করে। ঠান্ডা শেক দেওয়ার আগে আমরা একটু মায়োফেশিয়াল রিলিজ করে নিই। মায়োফেশিয়াল রিলিজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর দিস উইপ্লাস ইনজুরি। আচ্ছা, মায়োফ্লাস ইনজুরি যখন হয় তখন আমরা মায়োফেশিয়াল রিলিজ করার জন্যে আমি সাধারণত আমার চেম্বারে আমরা নারকেলের তেল এবং রসুনের যে লোশন আমরা তৈরি করি এটা ব্যবহার করি আমরা মায়োফেশিয়াল করার জন্যে। করার পরে রুগী বলে আমি তো আগের চেয়ে এখন ভালো বেটার ফিল করছি, আমি তখন অনেকটাই তাকাতে পারি, তখন তাকে তাকানোর অবস্থায় নিয়ে আসতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তার নেকটা নিতে হবে, তারপরে এই মাথা ঘোরার চিকিৎসা হতে হবে। এখন নেক এই অবস্থায় আছে, আমি করব ওর ক্রিস্টাল, ওর যে প্রবলেম ইয়ারের মধ্যে আছে যেটা মেইনলি মাথা ঘোরা প্রডিউস করছে, সে আগের জায়গায় আসবে না। সুতরাং এগুলোকে ট্রেন আপ, পোস্টারাল ট্রেনিং, মাসেলের লেন্থ ঠিক করা,
মাসেলের স্ট্রেংথ ঠিক করা, মোবিলিটি বাড়ানো এবং তার ওখানে সার্কুলেশন যেন ইনক্রিজ করে, এইটা বাড়ানোর জন্যে আমাদের এই জিনিসগুলো তৈরি করে তারপরে আমাদের এই কাজগুলো করতে হবে, এক্সারসাইজগুলো করতে হবে, আদারওয়াইজ এটা ওখানে আসবে না, কার্যকর হবে না। তার মানে আমরা অনেকেই স্যার, এই যে আপনি একটু আগে একটা এক্সাম্পল দিলেন যে একজন 5 বছর ধরে সমস্যা ভোগ করছে, ব্যাংকের জব ছেড়ে দিয়েছে, কিন্তু তিনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে তারপরে বুঝতে পেরেছে এক্সারসাইজ করলে কিছুটা কমতি হয়। বা আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা ইউটিউবের ভিডিও দেখে এক্সারসাইজগুলো করে এবং তখন আস্থা হারিয়ে ফেলে, কিন্তু তার জন্য আসলে কতটুকু এক্সারসাইজ প্রয়োজন বা কোন ধরনের প্রয়োজন, তার সমস্যাটি কি এটা জানে না তো, একদমই সে জানে না, এবং না জানার কারণে সে তখন আস্থা হারিয়ে ফেলে। এবং ওই যে ধৈর্য নিয়ে এক্সারসাইজটি করা প্রয়োজন, তিনি তো ধরেই নেন যে এক্সারসাইজগুলো করলে আমি তো সমাধান পাচ্ছি না। তাদের উদ্দেশ্যে পরামর্শ এই আপনার মাধ্যমে আমি বলছি দর্শকদের এবং যারা এইভাবে কষ্ট ভোগ করছেন, প্রথম হলো আমি প্রতিটি অনুষ্ঠানে বলি অ্যাসেসমেন্ট। তাহলে অ্যাসেসমেন্ট করে আমরা বের করি যে ওনার কষ্টটা কি, একদমই অ্যাকর্ডিং টু কষ্ট অনুযায়ী তার কি কষ্ট, এই কষ্ট, সেই কষ্ট অনুযায়ী রাইট এক্সারসাইজটি আমরা তৈরি করি, বা আমি এবং আমার টিমের সদস্য আমরা তৈরি করি। আপনাকে যে লোকটাকে কথা বলছিলাম 5 বছর তার কষ্ট, 3 দিন লাগছে তার ভার্টিগো যেতে, ভালো হইতে, বিশ্বাস করেনি সে প্রথমে। এই এক্সারসাইজে আমার ভার্টিগো ভালো হবে এরকম বলছে। আমার উত্তরটা ছিল এরকম, এই এক্সারসাইজে আমরা অন্য রোগীর জন্য এক্সারসাইজগুলো করি অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট, এবং আল্লাপাক ভালো করে দেন। তো আল্লাপাক যদি আপনাকে ভালো করেন তাহলে ভালো হবেন না কেন? আস্থা রাখতে হবে ফিজিওথেরাপিস্টের। উনি 3rd ডেতে এসে বলছে আমার আর মাথা ঘোরানো নাই। বাহ, উনি খুব কোঅপারেটিভ পেশেন্ট, মানে ওনাকে যা বলি, যেভাবে এক্সারসাইজ করতে বলি উনি সেভাবে করে। এবং ওনাকে বলছি আপনি যে শুয়ে আছেন, সে দিনে হোক রাতে হোক, যখনই আপনি উঠেন আপনি অবশ্যই একদিকে কাত হবেন, আপনার পাশে যে থাকে তাকে বলবেন একটু আপনাকে ধরে উঠে বসাতে, আপনার নোজ ওই ছাদে রোপে থাকবে এরকম, অর্থাৎ 45 ডিগ্রি থাকবে। তো সে ভালো বোধ করছে। তো এই জন্যে আমি আপনার মাধ্যমে ওনাদের জানাতে চাই যে আপনার কি এক্সারসাইজ লাগবে, এইটা কখনো ইউটিউব বলতে পারে না, না, বাট ইউটিউব একটা ধারণা দেবে। একদমই তাই। অ্যাকুরেটলি এক্স্যাক্টলি কি এক্সারসাইজ আপনি করবেন এটা আপনার ফিজিওথেরাপি চিকিৎসক বের করে দেবে। একদমই তাই। ওনার পরামর্শ নেন, নিলে আপনি এটা করেন। এবং এই যে বারবার বলছি স্যার, আমরা আমাদের একজনের মাধ্যমে মায়োফেশিয়াল রিলিফ না শেখানো পর্যন্ত কোনো ব্যক্তি কখনো কারো পক্ষে ইউটিউব ভিডিও দেখে শেখা সম্ভব পারবে না। অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের প্রতি আস্থা রাখাটা খুব বেশি জরুরি। একটু প্রসঙ্গে যেতে চাই, আমরা তো বারবার এক্সারসাইজের কথা বলছি, এক্সারসাইজের পাশাপাশি আসলে চিকিৎসার কি কোনো অবদান রয়েছে মাথা ঘোরা রোধে? যেমন এই যে বিভিন্ন ধরনের মেডিসিন, মাথা ঘোরা রোধে অন্যান্য যে ট্রিটমেন্ট প্রোটোকলগুলো রয়েছে। ওয়েল, আমাদের রোগীরা যা বলে মাথা ঘোরানোর ব্যাপারে, যে কারণের জন্য বলছে যে এই কারণের জন্য ওনার মাথা ঘোরে, এই রকম কারণে যে সমস্ত রোগীগুলা আমাদের কাছে আসে তারা অনেক দিন যাবৎ ওষুধ খাচ্ছে, তারা অ্যাডভাইস শুনছে, তারা এক্সারসাইজ করছে, কিন্তু অনেকটাই অনেকটা কেন চেঞ্জই হয় না। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি এবং আমার টিমের সদস্য বা আমার ফিজিওথেরাপি চিকিৎসকরা যারা এই মাথা ঘোরার জন্য যে এক্সারসাইজ করে, সেখানে দেখা যায় যে আমি বা আমরা কেউ কোনো ওষুধের ব্যাপারে অ্যাডভাইস করি না। আচ্ছা, তার মানে লাইফস্টাইল মডিফিকেশনটা জরুরি। একটু জানতে চাই যে মাথা ঘোরায় ভুগছে একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে, যাতে করে এই ধরনের সমস্যাগুলো না ফেস করতে হয়, তাতে করে জীবনযাপন পদ্ধতিতে কি ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? প্রথম হলো যে আপনাকে যে এক্সারসাইজ বলবো, এক্সারসাইজগুলো আপনি করবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি অবশ্যই সল্টি খাবার অ্যাভয়েড করবেন। নাম্বার 3, আপনার যে পোশ্চারের কথা বলবো আমরা, পোশ্চার কারেকশন করে দেব, সেই পোশ্চার কারেকশনটা আপনাকে মেনটেন করতে হবে। নেক্সট নাম্বার হলো যে আপনি অবশ্যই জোরে ভারী জিনিস তুলবেন না। ইনিশিয়ালি আপনি যেন আবার হুইপ্লাস ইনজুরি না হয় বা জোরে ধাক্কা না লাগে, আপনি অ্যালার্ট থাকবেন। অ্যান্ড ফাইনালি আপনার
পাশে যে থাকে তাকে এই জিনিসগুলো একটু বলে রাখা, আপনাকে একটু সাপোর্ট দেওয়া, আপনাকে একটু বারবার মনে করে দেওয়া, আপনাকে কারেক্ট করে দেওয়া, তাহলে সে আপনাকে কারেক্ট করে দেবে এবং আপনি অনেক ভালো থাকবেন। একটা পর্যায়ে গিয়ে আপনি ইউজড হয়ে গেছেন, তখন আর কাউকেই লাগবে না। এবং মাথা ঘোরায় যারা ভুগছে তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপির অবদানটা অপরিসীম। অবশ্যই আস্থা রাখা জরুরি একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের প্রতি। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্ত, অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, বিভিন্ন এক্সারসাইজ সম্পর্কে শিখলাম। প্রত্যেকটা দর্শক আপনার কথার দ্বারা অনেক বেশি উপকৃত হয়েছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের আলোচনার মাধ্যমে হয়তো অনেক বেশি উপকৃত হয়েছেন। আসুন আস্থা রাখি একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের প্রতি। তিনি বলে দিতে পারেন যে কী কারণে আপনার মাথা ঘোরাচ্ছে এবং মাথা ঘোরার সমাধানে কী কী ধরনের এক্সারসাইজ করা প্রয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি অর্থে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।